দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সাগর। আমি আজকে রয়েছি যশোরের চৌগাছা উপজেলায়। আজকে আমরা কথা বলবো যশোরের চৌগাছা উপজেলাবাসীর সাথে। দর্শক, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাধারণ জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হই। আমরা কথা বলি জনগণের চিন্তা ভাবনা নিয়ে, রাষ্ট্র ভাবনা নিয়ে, সামাজিক ভাবনা নিয়ে। আসলে জনগণ কি ভাবছে আমরা জানার চেষ্টা করি। তো আমরা চলে যাচ্ছি জনতার কাতারে। আমি প্রথমে একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই যে আসলে কেমন আছে আপনার উপজেলা, কেমন আছে আপনার উপজেলার সামগ্রিক প্রশাসনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, খেলাধুলা, শিক্ষা, কি অবস্থা দেখছেন? সামগ্রিক অবস্থা কেমন আছে? আপনাকে ধন্যবাদ। চৌগাছার মানুষ বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, অনিয়ম, বিশৃঙ্খলার মধ্য দিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটিয়েছে। 5ই আগস্টের আন্দোলনের পরে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়। মোটামুটি এখন চৌগাছার মানুষ অনেকটা ভালো, অন্ততপক্ষে আর কিছু না হলেও সরকারি যে অত্যাচার, নির্যাতন, এর থেকে মুক্তি পেয়েছে। সেই তুলনায় এখন মানুষ অনেকটা সুখ শান্তিতে বসবাস করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই দ্রব্যমূল্যের বর্তমানে অবস্থা কি দেখছেন, কোনো পরামর্শ আছে কিনা? আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্য বলতে আগের থেকে এবং গত পবিত্র মাহে রমজানে আমরা অনেক দিন পরে দ্রব্যমূল্য অনেক কম ছিল, তারপরে সেইভাবে চলছিল। ইদানিং আমরা যেমন পেঁয়াজ রসুনের দাম বেড়ে গিয়েছে হঠাৎ করে। এই জন্যে মানুষ অশান্তি ভোগ করছে। আগে ছিল 30-40, এখন আজকে আমি কিনলাম 51 টাকা পেঁয়াজ। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি জানো? রসুনও ওই রকম দাম বেড়ে গেছে। তা এর জন্যে আমি প্রশাসনকে অনুরোধ করব যে বাজারটা মনিটরিং করার জন্য। আমার অনুরোধ থাকবে এই সরকারের, ইউনূস সরকারের, যে তদানীন্তন আওয়ামী লীগের প্রকাশ্যে যে অস্ত্র নিয়ে যে চাঁদাবাজি এবং ঘুরতো এবং এই পাখি পর্যন্ত মেরেছে গুলি করে, এদের তো ধরা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। প্রশাসন তো কিছুই করছে না, এদের ধরছে না। ইদানিংই দেখলাম যে চৌগাছা একটা আওয়ামী লীগের সেক্রেটারি ধরেছে গতকাল। তাছাড়া আর উল্লেখযোগ্য কোনো অস্ত্র উদ্ধার হলো না, কোনো কিছু হলো না। তাই যদি অস্ত্র উদ্ধার না হয়, অত্যাধুনিক অস্ত্র, তাহলে কি হবে? দেশের আইন শৃঙ্খলা তো ভালো হওয়ার কথা না। তা এখন আমার অনুরোধ থাকবে ইউনূস সরকারের কাছে, অন্তত এই অস্ত্রটা আওয়ামী লীগের কাছ থেকে উদ্ধার করুন, না হলে এই দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি জানতে চাই যে আসলে চৌগাছার রাজনৈতিক পরিবেশ এখন কেমন বিরাজ করছে? সব দল সমান অধিকার পাচ্ছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনৈতিক অবস্থান এখন ভালো। আমরা মানে কথা বলতে পারছি, মিটিং মিছিল করতে পারছি। তবে বিগত দিন আমরা খুব অসুবিধার ভিতরে ছিলাম, আমরা সেই দুর্ভোগের ভিতরেই আছি। প্রশাসন ওই নেই মনে হয়, এরকমইভাবে চলাফেরা করছে। আওয়ামী লীগের দৌরাত্ম্য এখনও কিছু কিছু জায়গায়, কিছু কিছু গ্রামে এখনও চলছে। তারা তাদের সেই প্রভাব খাটানোর চেষ্টা করছে। এর মধ্যে দিয়েই আর কি প্রশাসন মানে রাজনৈতিক অবস্থানটা চলছে। ধন্যবাদ আপনাকে। আমি আলাদা করে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার চৌগাছায় প্রশাসনিক অবস্থা কেমন? আমরা কিছুদিন আগে দেখেছি যে একজন ওসি কিন্তু আপনাদের থানা থেকে প্রত্যাহার হয়েছে। আবার বর্তমান যিনি ওসি রয়েছেন, আমরা তার বিরুদ্ধে অনেক এলিগেশন ইতিমধ্যে শুনছি, তাকে ডাকলে পাওয়া যাচ্ছে না। এই বিষয়গুলোর ভিতরে আপনার জনপদ কেমন আছে? প্রশাসনের কথা বলা হচ্ছে, প্রশাসন বেশ কিছুদিন একেবারেই নিষ্ক্রিয় ছিল, তবে এখন ইদানিং তাদের ভূমিকাটা একটু বেশ চোখে পড়ার মতো আর কি। আর এই পর্যন্ত আমি বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু তরুণ সমাজ আপনার কাছে জানতে চাই যে আসলে এখনকার সময় তরুণরা কেমন আছে, তারা কতটা নিরাপদ, কতটা শৃঙ্খল? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে এবং আমাদের দেশে শিক্ষিত তরুণ সমাজের অভাব নাই। মূলত বিভিন্ন প্রশাসনে এবং ব্যাংক, বিভিন্ন জায়গায় চাকরিগুলো হয়েছে যারা আওয়ামী ফ্যামিলির সন্তান
এবং ছাত্রলীগ করেছে, যারা চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ করেছে, এ ধরনের সার্টিফিকেট যাদের ছিল বিগত দিন তাদের চাকরি হয়েছে। এদেশের আপামর তরুণ সমাজ আসলে হতাশাগ্রস্ত। চৌগাছার সার্বিক সামাজিক পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। চৌগাছা উপজেলা সার্বিক পরিস্থিতি, আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি। সামাজিক প্রতিষ্ঠানগুলো আমরা সর্বোচ্চ মানে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করছি। জহুরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা করতেছি। জনগণ যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে, আমরা সেইভাবে আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি। চৌগাছার সামাজিক অবস্থান ভালো আছে। দর্শক, আমরা সাধারণ জনগণের সাথে কথা বলছিলাম। সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জনতার ভাবনায়। আমরা আবার চলে যাচ্ছি জনতার কাতারে। তো আমরা এই পর্যায়ে একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই যে আসলে বর্তমানে বাজার ব্যবস্থা কেমন, হাটের ব্যবস্থা কেমন? যেহেতু এটা উপজেলা শহর, এইখানে হাট চলে, তো আপনাদের হাট ব্যবস্থাপনায় আগের চেয়ে এখন কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আগে কি সমস্যা ছিল, এখন কি নাই? বিগত আমলে এখানে বিভিন্ন ধরনের অনেক কার্যকলাপ চলেছে, যেমন চাঁদা, মানে হাটের ইজারা বেশি নিয়েছে। বর্তমান ইউনিট সরকার আসার পরে এগুলো নিয়ন্ত্রণে আসছে। আজকে এখনো পর্যন্ত সেই নিরাপত্তাহীন, মানে নিরাপত্তা অবস্থায় আছে। আমি মনে করি যে আমার বাজারে যে সহযোগিতা তারা করেছে, তাদেরকে আমার বাজার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই, এবং তিনি ভবিষ্যতে যেন আরো উপরে উঠতে পারে এই প্রত্যাশা আমি করি। ধন্যবাদ আপনাকে। বর্তমান সমাজ কতটা নারী বান্ধব, নারীরা কতটা নিরাপদ আপনার চৌগাছায়? আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি যে বিভিন্ন জায়গায় নারী ধর্ষিত হচ্ছে। যাক, সেখানে আমরা যারা সাধারণ জনতা, সচেতন ব্যক্তি, আমরা সেখানে ছুটে যাচ্ছি এবং তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি। পূর্বের থেকে এখন আমরা মনে করি বিগত জাহাইনা সরকার বিদায় নিয়ে চলে গেছে, যাওয়ার পরে এখন আপাতত দেশটা যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর থেকে মোটামুটি একটা মানে নারীরা একটা স্বাভাবিক পরিবেশে আছে বলে আমরা মনে করি। যাই হোক, বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের দোসররা হারিয়ে গিয়েছে এবং এখনও যারা চাপা মেরে আছে তারা বিভিন্ন কায়দায় এই ধরনের ধর্ষণ, নারী নির্যাতন, এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত আছে। বিগত যে সরকার পালিয়ে গিয়েছে, যারা এখনও ঘুমিয়ে আছে তাদেরকে ধরে আইনের আওতায় দিয়ে দেওয়ার জন্য আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে সার্বিক পরিস্থিতি, সামাজিক, রাজনৈতিক সব মিলিয়ে আপনি চৌগাছাকে কিভাবে মূল্যায়ন করবেন? চৌগাছা এখন বর্তমান সামাজিক দিক থেকেও ভালো, রাজনীতিও ভালো। এখন বর্তমান উপরে আল্লাহ ইচ্ছায় অনেকটা ভালো আছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমরা প্রায় দেখি যে চৌগাছা খবরের শিরোনাম হচ্ছে, এখানে কেউ কারো ধান লুট করছে, ওখানে প্রশাসন কথা শুনছে না, কেউ মারামারি হচ্ছে। এই যে সামাজিক অবক্ষয় রোধে আসলে করণীয়? বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান চৌগাছা উপজেলায় যে ধরনের কার্যক্রমগুলো শুরু হয়েছে, সে কার্যক্রমগুলো সবগুলো যে ভালো আমি তা বলবো না। কিছু কিছু কার্যক্রম আমাদের খারাপ হচ্ছে, যেমন বিভিন্ন জায়গায় জমি দখল, ব্রিজ আছে, খাল দখল, বাওড় দখল। যাই হোক, সেইভাবে মোটামুটি চৌগাছার অবস্থান খুব ভালো আছে এবং কোনো বাওড় বা কোনো বিল এইভাবে এখনও দখল হয়নি। যখন 5ই আগস্টের পরে বিভিন্ন, বিশেষ করে আমেরিকি লোকজন এগুলো করছিল, সামাজিক অবক্ষয় রোধে বর্তমান প্রশাসনকে একটু নজরদারি করতে হবে এবং আমাদের যে জনগণ আছে, আমরা আছি, আমাদেরকে সচেতন হতে হবে। যেখানেই হবে সেখানে বাধা সৃষ্টি করতে হবে। যদি আমরা বাধা সৃষ্টি না করতে পারি, এই ধরনের সামাজিক যে সমস্ত অবক্ষয়গুলো আছে, ইফটিজিং, তারপরে যেমন মেশিন চুরি, গরু চুরি, এগুলো যদি আমরা না করি, ইতিমধ্যে কিছুদিন আগে আমরা সব পরামর্শ দিয়েছিলাম রাতে রাতে সবাই পাহারা দিত, দেওয়ার ফলে এখন এটা কম হয়েছে, তারপরে কিছু ধরাও পড়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, কান্ডারি বলো গড়িছে মানুষ, সন্তান মোরমার। কি ঘটেছে, কেন ঘটেছে সেটা পরের বিষয়। আগে তো কোনো সহিংসতা হলে প্রশাসন সেখানে মুখ করবে, সেটাকে থামাবে, তারপরে আইনি ব্যবস্থা। কিন্তু আমরা অতি সম্প্রতি আপনাদের মাকাপুর এবং কাঠবিলায় দেখেছি যে দুইটা ঘটনা,
দুইটা ঘটনাতে প্রশাসনকে ফোন করা হয়েছে, তারা ফোন ধরে ঘটনা শুনে ফোন রেখে দিয়েছে, পরে আর ধরেনি। এই যে প্রশাসনের আনভিজিবল অসহযোগিতামূলক আচরণ, এটা কেন, কি ভাবছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আসলে এই ধরনের ঘটনা খুব দুঃখজনক। এখানে প্রশাসনের উচিত তাদের খুব দ্রুত তাৎক্ষণিকভাবেই সেখানে গিয়ে সে ঘটনাকে থামিয়ে দেওয়া এবং তার মোকাবেলা করা, ভবিষ্যতে যেন এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে। এই জন্য আমাদের বর্তমান সরকার যেনারা আছেন তাদের উচিত এখানে একটু ফোর্স করা। কারণ এর আগে 5ই আগস্টের আগে একরকম ছিল, 5ই আগস্টের পরে আমার এক ভাই বলেছেন যে আসলে ওরা হারিয়ে গিয়েছে, কিন্তু আসলেই সেটা সত্য। যারা অপরাধী তাদের এমন একটা ব্যবস্থা নিতে হবে তারা যেন এরকম ভয়েতে আতঙ্কে থাকে এবং অদূর ভবিষ্যতে এই ধরনের মাকাপুরির ঘটনা যেন না ঘটে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি এখনই আমার সাথে আপনিও শুনছিলেন যে একটা সময় পুলিশের গাড়ির শব্দ শুনলে অপরাধীরা ভয় পেত, কিন্তু এখন সেই শব্দ অনেকটাই শোনা যায় না। প্রশাসন আনভিজিবল কেন? এটা ভিজিবল করার জন্য আসলে করণীয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশটি। এদের সচেতন করার জন্য প্রশাসনকে, বর্তমান সরকারকে আরো সক্রিয় হতে হবে এবং বিশেষ করে প্রশাসনের ভিতরে এখনো ঘাপটি মারা কিছু ফ্যাসিবাদী দোসর আছে। এই দোসররা এই সরকারকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য, একটা অপবাদ সৃষ্টি করার জন্য তারা এই কৌশলটা এখনো অবলম্বন করছে। অতএব প্রশাসনকে আরো ঢেলে সাজিয়ে সচেতন করে তাদেরকে সামনে আগায় নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই চৌগাছার সার্বিক শিক্ষা ব্যবস্থা কেমন আছে, একই সাথে আপনি যদি একটু বলতেন যে প্রশাসনিক ব্যবস্থা আপনি কেমন দেখছেন? যে আমাদের চৌগাছা উপজেলার যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় এখন উন্নতি এবং সমৃদ্ধি লাভ করেছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যে নৈরাজ্য, যে চাঁদাবাজি, ছিনতাই, হতাশা এবং অন্যান্য কার্যক্রমগুলো সংগঠিত হতো, যেগুলো সোশ্যাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে, এগুলো থেকে আপাতত ভালো অবস্থায় অবস্থান করছে এবং আশা রাখি যদি এই অবস্থা চলমান থাকে, অচিরে এই সামাজিক বিচ্যুতি থেকে আমাদের সমাজ, এই রাষ্ট্র, এই জনপদ রক্ষা পাবে। সামাজিক অবক্ষয় রোধে এখন জনগণ কতটা সচেতন, কি ভাবছেন? আসলে সামাজিক অবক্ষয় রোধের জন্য সবচেয়ে বড় প্রতিরোধমূলক ব্যবস্থা আছে পারিবারিক শিক্ষা। প্রশাসন দিয়ে এই সামাজিক যে বিচ্যুতি, এটা রক্ষা করা সম্ভব না। যদি আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে, আমাদের পরিবার থেকে আমরা যদি আমাদের সন্তানদেরকে খোঁজ খবর রাখি, তারা কোথায় যাচ্ছে, কোনো কিশোর গ্যাংয়ের সাথে মিশছে কিনা, কোনো অপরাধে জড়িয়ে পড়ছে কিনা, পারিবারিকভাবে যদি আমরা সজাগ এবং সচেতন এবং সামাজিক বান্ধব প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, আমরা যদি তাদেরকে সজাগ এবং সচেতন করি, আশা করি সামাজিক বিচ্যুতি রোধে করণীয় ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। দর্শক, আমরা জনতার সাথে কথা বলছিলাম, সাধারণ জনগণের কাতারে আমরা তখন ছিলাম। আমরা সময় হয়েছে আরেকটি বিরতি নেওয়ার, নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জনতার ভাবনায়। আমরা আবারও চলে যাচ্ছি জনতার কাতারে। আমরা রাজনৈতিক ভাবনা নিয়ে শুনছিলাম, শিক্ষা ব্যবস্থা নিয়ে শুনছিলাম, সামাজিক ব্যবস্থা নিয়ে শুনছিলাম, আপনিও শুনছিলেন আমাদের সাথে। সর্বোপরি আপনার বিশ্লেষণ কি, আপনার মতামত কি বলবেন? শিক্ষা ব্যবস্থার যে কথাটা এখানে মাদ্রাসার বিষয়টা এসলো, এখানে একটা বিষয় আছে, মাদ্রাসার শিক্ষকদের একটু করে রাখা হয় বা হয়েছে, সেটা হচ্ছে যে একজন শিক্ষক তার পরিপূর্ণ যোগ্যতা অর্জন করেই কিন্তু শিক্ষকতা অর্জন করতে আসে, কিন্তু আসার পরে দেখা যাচ্ছে ওখানকে একটা কোড বেঁধে দেওয়া হয়েছে যে এই কোডের উপরে যত তার কোয়ালিফাই থাকুক না কেন, তাকে ওই কোডের উপরে সে যেতে পারবে না, যেটা মাধ্যমিক স্তরে নাই, এটা মাদ্রাসা লাইনে আছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এখনো এমপিভুক্ত হয় নাই, এরা মানবতার জীবনযাপন করছে। সরকার তাদেরকে এই দৃষ্টি দিতে হবে, তারা যাতে এই বিষয়টা নজর দিয়ে তাদের এমপিভুক্ত করার একটা ব্যবস্থা করে। একটু বলবেন যে আসলে আপনার চৌগাছা কেমন আছে, কেমন দেখতে চান, সামনের দিনের প্রত্যাশা? আমার বয়স 70-75। আজকে আমার খুব আরাম লাগছে যে জনগণের ভাবনায় দরবারে উপস্থিত হয়েছে। আমি স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধের বুকটা বই নিয়ে আছি। আমরা যে স্বাধীনতা করেছি, এই স্বাধীন পাইছিলাম, কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমি ওই অত্যাচারী সরকার বলবো, সে দূর হয়ে চলে গেছে। জনগণের ভাবনা এখন
মানে যেরকম বাতাস বসছে ওই রকম বাতাসের সমস্ত মুক্ত বাতাস সব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আগে বেড়াতে পারিনি। এইভাবে আমার এই জনগণের ভাবনা, যারা এই ভাবতেছে এখন, তারা কোনো দল মাতি করতে না, তারা বেঁচেছে দেশটা 2 নম্বর বলতে হয় যে 2 নম্বর স্বাধীন হয়েছে। আজকে আমরা ইউনূস সাহেবের, আমরা ছাত্র জনতা সমস্ত সব আমরা তাকে নিয়ে এসে দেশ পরিচালনা করছি। আমাদের কথা আছে জনগণের ভাবনা, তারা সামনে একটা নির্বাচন, এমন একটা নির্বাচন চাচ্ছে। ইউনূস সাহেবও বলেছেন যে আমি এমন একটা নির্বাচন করে দিয়ে যাবো যাতে জনগণ মনে রাখে, মনে থাকে। আমি আজকে জনগণের শান্তিতে থাকে এটাই চাই। ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম যে উনি আসলে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছেন। উনি বলছিলেন যে আসলে এখন মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। আসলে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কিন্তু কঠিন। স্বাধীনতা রক্ষার্থে আসলে সাধারণ জনগণ কতটা সচেতন এবং রাজনৈতিক দলগুলো বা কতটুকু কাজ করছে, কি ভাবছেন আপনি, কি দেখছেন? ধন্যবাদ। আজকে স্বাধীনতা রক্ষার ব্যাপারে যদি বলেন, স্বাধীনতা রক্ষা যাতে করতে না পারে শেখ হাসিনা সেই দিকেই এই বাংলাদেশটা নিয়ে যাচ্ছিল। শিক্ষা ধ্বংস করে দিয়ে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা না থাকলে আমরা স্বাধীনতা কিভাবে রক্ষা করব? এবং চরিত্র বলে কোনো কিছু ছিল না, ঘুষ দুর্নীতিতে ছেয়ে গেল। তারা আজকে সারা বাংলাদেশে তো জনগণের টাকা লুট করেছে। এই সরকার আর ভারত সরকার একসাথে মিলে আর আমাদের ধর্মকে তারা জঙ্গি বানিয়ে দিয়েছে। মানে জাতির ধ্বংস করার জন্য যা যা করার দরকার সব করেছে, কিন্তু তারা কোনো কিছুই আমাদের। আপনাকে আমি একটু আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন এই উপজেলার অভিভাবক ছিলেন, এখনো অভিভাবক হিসেবেই জনগণ আপনাকে সম্বোধন করে থাকেন, আপনাকে মানেন। আপনি এত সময় সাধারণ জনগণের কথা শুনছিলেন, আমিও শুনছিলাম। সার্বিক বিষয়ে আপনার মন্তব্য কি আপনি আমাকে একটু বলবেন? আর একটু বিষয়ে বলবেন, সেটা হচ্ছে অতি সম্প্রতি আমি 2টা ঘটনার কথা বলেছি যে প্রশাসন ফোন রিসিভ করে শুনে ফোন রেখে দিচ্ছে, প্রশাসন সহযোগিতা করছে না। এই বিষয়ে কি করণীয়, রাজনৈতিক দলগুলো কি করবে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ দেশ টিভিকে জনতার ভাবনা নিয়ে চৌগাছাবাসীর স্বাধীন মতামত নেওয়ার জন্য। আসলে আজ থেকে 8-9 মাস আগেও এইভাবে এক জায়গায় সমবেত হওয়ার মতন সৌভাগ্য চৌগাছা না, সারা বাংলাদেশে কারোরই ছিল না। আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট। আমাদের যে সরকার এখান থেকে বিতাড়িত হয়েছে যে আন্দোলনের মধ্য দিয়ে, তারপর থেকে আমরা মোটামুটি কিছুটা স্বাধীন চিত্তে কথাবার্তা বলে চলাফেরা করতে পারছি আল্লাহর ইচ্ছায়। সেই ক্ষেত্রে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, সরকারের ভাবনা নিয়ে সরকার দেশ পরিচালনা করতেছেন। ওনার সুদীর্ঘ সময়কে নিয়ে সংস্কারের কথা বলেছেন। আসলে সংস্কার প্রয়োজন আমরা মনে করি। তার কারণ হচ্ছে কি যে বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, বিশেষ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশের সমস্ত সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। আইনি বলেন, বাণিজ্যে বলেন, অর্থে বলেন, শিক্ষায় বলেন, ধর্মে বলেন, সমস্ত সেক্টরগুলো শেষ করে দিয়েছে। এই সেক্টরগুলো পুনর্জীবিত করতে হলে সংস্কারের প্রয়োজন। কিন্তু আসলে সংস্কার করতে হলে আপনাদেরকে ভাবতে হবে সংস্কার আমরা এই সরকার করবে। এই সংস্কার যদি পরবর্তী সরকার, নির্বাচিত সরকার এসে পার্লামেন্টে অনুমোদন না দেয়, তাহলে সেই সংস্কারের কিন্তু কোনো মূল্য নাই। তাহলে আমরা সংস্কারের থেকে নির্বাচনকে আমাদেরকে মুখ্য হিসেবে দেখতে হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই সরকারের উচিত যে সংস্কারের সাথে সাথে মুখ্যভাবে নির্বাচনের ব্যবস্থা করা। সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা সরকার গঠন করবে, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে দেশ কিভাবে পরিচালিত হবে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আপনি প্রশ্ন করেছেন যে 2টি ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসন নীরব বিষয়ে আমার মতামত। আসলে প্রশাসন নীরব বিষয় বলতে প্রশাসন গার্জেনবিহীনভাবে চলতেছে। আজকে সরকার হচ্ছে প্রশাসনের অভিভাবক, গার্জেন। সরকারের প্রতিনিধি হচ্ছে প্রশাসনের সাথে পরামর্শ করে, তাদের নির্দেশনা, তাদের আলোচনায় ভালো মন্দ এলাকার সব কিছু জানাশোনা করেই সিদ্ধান্ত নেয় এবং কার্যকারী হয়। সেখানে আমাদের কোনো নির্বাচিত সরকার নেই।
নির্বাচিত সরকারের কোনো প্রতিনিধি নেই, বিধায় প্রশাসন আজকে গা এড়া দিয়েই চলতেছে। অনেক ঘটনা ঘটতেছে, আমরা ওপেন বলাটা অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। সেটা হচ্ছে এই যে প্রশাসন যেহেতু সরকারবিহীন মানে অভিভাবকবিহীন চলতেছে, তারাও কষ্ট পায়। তবে আমার মনে হয় যেটা আপনারা বলতেছেন, এটা দুটি যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। আমরা সামাজিকভাবে দুঃখ প্রকাশ করেছি। প্রশাসন যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে থাকে, যে মোবাইল করার পরও তাদের সেখানে কোনো কন্ট্রিবিউশন ছিল না, উপস্থিত হয়নি, সেখানে অকারেন্স হয়েছে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে। এবার আমাদেরকে বিশেষভাবে এই অন্তর্বর্তী সরকারের যারা পরিচালনা করতেছে, দায়িত্ব পালন করছে, যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা সহ তাদের প্রশাসনের দিকে নজর রাখা উচিত। আচ্ছা, ছাত্ররা এখন বলতেছে যে আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপরে নির্বাচন, কিন্তু অন্তর্বর্তী সরকার বলতেছে কয়েকটা সময়ের কথা বলতেছে এই সময় নির্বাচন হবে, কিন্তু ছাত্ররা কিন্তু কখনোই ওই সময়ের সাথে একমত হচ্ছে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিচার একটি জিনিস, নির্বাচনের একটা জিনিস। বিচার ধরেন অনেক বিচারক আছে যে একটি কোর্টে 20 বছর, 30 বছর, 10 বছর, 15 বছর লেগে। তাহলে ছাত্রদের দাবি যদি হয় যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তাহলে তো আদৌ কোনো নির্বাচনের সম্ভব নেই। অর্থাৎ এই দাবিটা ছাত্রটা আদৌ সঠিক না। এটা দাবি করা মানে এটা বুঝতে হবে যে বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো আত্মাই এদের কথা বলতেছে। অর্থাৎ এই ধরনের কোশ্চেন করে জনগণের মধ্যে ছেড়ে দিলে জনগণ 5 তারিখের আগে যেভাবে অসন্তুষ্ট ছিল, অখুশি ছিল, তাদের সেভাবে অখুশি হবে। তার থেকে বিরত থাকাই ভালো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এত সময় জনতার কাতারে ছিলাম, সাধারণ জনগণের সাথে কথা বলছিলাম, সার্বিক বিষয় নিয়ে আমরা সাধারণ জনগণের সাথে যশোরের চৌগাছা উপজেলায় দাঁড়িয়ে কথা বলেছি। তো এই ছিল জনতার ভাবনার আজকের পর্বের সর্বশেষ। দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ টিভির সঙ্গেই থাকুন।